এসে পাশে বসে, পায়ে পায়ে কখনো চলে যায় এ জীবন উদযাপনের সুর, রেডিও রেডিও জাদু এগিয়ে চলার সুর, রেডিও রেডিও জাদু 90.8 megahertz community radio, Jadavpur University. কথায় বলে পড়াশোনা। রেডিও জিওর শ্রোতা বন্ধুরা পড়বেন আর শুনবেন আপনারা, শুনবো আমরা সবাই। আমাদের দেশে 19শে জুন ন্যাশনাল রিডিং ডে বা জাতীয় পাঠ দিবস হিসেবে পালিত হয়। লাইব্রেরি আন্দোলনের পথিকৃৎ ডক্টর PN পানিক্করকে স্মরণ করে এই দিন থেকে 1 মাস ব্যাপী আমরা সাক্ষরতার প্রয়োজনীয়তা নিয়ে নতুন করে ভাবি, উদযাপন করি পাঠ সংস্কৃতির। রেডিও জেইও সামিল হয়েছে এই উদযাপনে। জুন ও জুলাই এই 2 মাস ধরে আমরা হাজির করছি নানান স্বাদের গল্প ও নাটকের পাঠ। I am Dr. Rahi Sore and I teach at Jadavpur University. I will be talking about the Sorobar Book and Grub Club, which we all put together. It's a vibrant open-air literary community that gathers under the shaded trees of Kolkata's Rabindra Sarobar. আরেকটি শনিবার আমরা চলে এসেছি এই রবীন্দ্র সরোবর লেকে। আমাদের বুক ক্লাবের বন্ধুরা এক এক করে জড়ো হতে শুরু করেছে। এর মধ্যে যেরম এসেছে উমের, সুলগ্নাদি, অঞ্চিতাদি, শান্তনু, রাহি, দেবাশিস দা, মানসী, আরও অনেকে এক এক করে এসে জড়ো হচ্ছে। আমরা শুনলাম আজকে উর্দুতে পড়বে, জার্মান ভাষায় পড়বে, এছাড়া আরও রয়েছে হিন্দি, ইংরেজি, বাংলা, সাঁওতালি ভাষায় পাঠ। অন্যান্য সময়ে এছাড়াও নেপালিতে, উড়িয়া, ভোজপুরি এরম নানা ভাষাভাষী মানুষেরা এসে থাকে এবং আমরা একটি খুব বৈচিত্র্যময় সময় কাটাই আমাদের এই সরোবর বুক ক্লাবে। This is Umair Azimi and I'm going to read Allama Iqbal's परिंदे की फरियाद। आता है याद मुझको गुजरा हुआ ज़माना, वो बाग की बहारें, वो सुबह का चहचहाना। आज़ादियाँ कहाँ वो अब अपने घोंसले की, अपनी खुशी से आना, अपनी खुशी से जाना। लगती है चोट दिल पर, आता है याद जिस दम, शबनम के आंसुओं पर कलियों का मुस्कुराना। वो प्यारी प्यारी सूरत, वो कामनी सी मूरत, आबाद जिसके दम से था मेरा आशियाना। आती नहीं सदाए उसकी मेरी कफस में, होती मेरी रिहाई ऐ काश मेरे बस में। क्या बदनसीब हूँ मैं घर को तरस रहा हूँ, साथी तो है वतन में मैं कैद में पड़ा हूँ। ऐ बहार कलियाँ फूलों की हंस रही है, मैं इस अंधेरे घर में किस्मत को रो रहा हूँ। इस कैद के इलाही दुखरा किसे सुनाऊँ, डर है यहीं कफस में मैं गम से मर न जाऊँ। जब से चमन छूटा है ये हाल हो गया है, दिल गम को खा रहा है, गम दिल को खा रहा है। गाना इससे समझकर खुश हो न सुनने वाले, दुखे हुए दिलों की फरियाद ये सदा है। आज़ाद मुझको कर दे ओ कैद करने वाले, मैं बेजुबां हूँ कैदी तू छोड़ कर दुआ ले। দানা গ্রিগরচা একজন সুইস জার্মান লেখিকা
উপন্যাস ডি নিশ্ট স্টারবেন, মরণহীনের দল আমার দেওয়া নাম। আমি আগে জার্মানটুকু পড়ছি। জার্মান নামটা হচ্ছে ডি এভিগে রাখে der Gerechten. Darf ich reinkommen? Ja, sagte er. Aber wie? Ich weiß nicht, was ihm Angst machte. Es ging sehr schnell. In buckliger Haltung schwebte ich an die Zimmerdecke Sabins, den Kopf hinabgebeugt in Richtung des kleinen Mannes in Pyjama, der unablässig jammerte. Mein Bein, mein Bein! Er hatte sich in die Hose gemacht und das eine nasse Bein meinte er nicht mehr bewegen zu können. Ich bedeutete ihm zu schweigen, ein lautes Psst, das aber nach dem Raseln einer Schlange klang. Er fuhr fort zu jammern. Mein Bein, mein Bein! Es roch beißend nach Ammoniak und von irgendwoher auch nach Zwiebel, Schnaps und nach geräucherter Wurst. Sabin lag mit dem Rücken gegen die Seitenlehne des grau-gelblichen Ledersofas und strampelte mit den Beinen. এইবারে আমি বাংলাটা পড়ে শোনাচ্ছি, আমারই করা অনুবাদ। ধার্মিকদের চিরস্থায়ী প্রতিশোধ। আমি কি ভিতরে আসতে পারি? হ্যাঁ, কিন্তু কিভাবে? উনি জিজ্ঞেস করেন। আমি জানি না উনি কেন ভয় পাচ্ছিলেন। সব কিছু খুব তাড়াতাড়ি ঘটে যায়। জাবিনের ঘরের ছাতে ভাসতে আমি উঠে যাই। পাজামা পরা ছোটোখাটো চেহারার লোকটার দিকে আমি মাথা নিচু করে তাকিয়ে থাকি। লোকটা এক নাগাড়ে বিলাপ করে চলেছে, হায় রে আমার পা, আমার পা। প্যান্টে করে ফেলেছেন কাজকর্ম, আর বলতে থাকেন যে একটা ভিজে পা উনি কিছুতেই নড়াতে পারছেন না। খুব জোরে একটা শব্দ করে আমি ওকে চুপ করতে বলার চেষ্টা করলাম, কিন্তু আমার শব্দটা সাপের হিসিস শব্দের মতো শুনতে লাগলো। জাবিন তো সেই গোঙাতেই লাগলেন, আমার পা, আমার পা। এমনই আর একটা তীব্র গন্ধ ছিল, এবং কোথা থেকে যেন পেঁয়াজ, স্নাপস আর স্মোক সসেজের গন্ধও আসছিল। জাবিন ধূসর হলুদ চামড়ার সোফাটির হাতলে পিঠ ঠেকিয়ে শুয়ে পা নাড়াচ্ছিলেন। ওরা কাজ করে বাই রবীন্দ্রনাথ ঠাকুর। অলস সময় ধারা বেয়ে মন চলে শূন্য পানি চেয়ে, সেই মহাশূন্যের পথে ছায়া আঁকা ছবি পরে চোখে। কত কাল দলে দলে গেছে কত লোকে, সুদীর্ঘ অতীতে জয়ক্ষত প্রবল গতিতে। এসেছে সাম্রাজ্যলোভী পাঠানের দল, এসেছে মোগল বিজয় রথের চাকা, উড়াইছে ধুলি জাল, উড়াইছে বিজয় পতাকা। শূন্য পথে চাই আজ তার কোনো চিহ্ন নাই, নির্মল সে নীলিমায় প্রভাতেও সন্ধ্যায় রাঙালো, যুগে যুগে সূর্যোদয় সূর্যাস্তের আলো। আরবার সেই শূন্য তলে আসিয়াছে দলে দলে, লৌহ বাঁধা পথে অনল নিঃশ্বাসী রথে প্রবল ইংরেজ বিকীর্ণ করেছে তার তেজ। জানি তারও পথ দিয়ে বয়ে যাবে কাল, কোথায় ভাষায় দেবে সাম্রাজ্যের দেশ বেড়াজাল। জানি তার পণ্যবাহী সেনা জ্যোতিষ্ক লোকের পথে রেখা মাত্র চিহ্ন রাখিবে না। মাটির পৃথিবী পানে আখি মেলি জবে, দেখি শেখা কল কল রবে, বিপুল জনতা চলে নানা পথে নানা দলে দলে। যুগ যুগান্তর হতে মানুষের নিত্য প্রয়োজনে, জীবনে মরণে। The next poem is called Temperature by George Hunter, probably Australian. It sure is hot, 105. I feel like I'm being roasted alive, and that's in the shade, okay? Best day outside the shade today. But in the sun, it's 121. Maybe I'll read the temp in centigrade. That makes it only 41 in the shade. You've got to admit that sounds much better.
I think maybe I'll go and don my sweater. Because I'm getting quite old and can't risk a bad cold. In my sweater, I know that I'll be a sight. But this winter I'll switch back to Fahrenheit. I don't wish to be a hero, but freezing at 32 sounds much warmer than zero. শাকো জয় গোস্বামী। একটি বিচ্ছেদ থেকে পরের বিচ্ছেদে যেতে যেতে কয়েকদিন মাত্র মাঝখানে পাতা আছে মিলনের শাকো। মেঘ করে আসবেই, পথ ঝাপসা হবেই বৃষ্টিতে, পা পিছলে তলিয়ে যাবে। তার আগে যতক্ষণ পারো আঙুলে আঙুল আঁকড়ে রাখো। We meet at 7:30 a.m. on the first and the third Saturday of every month. We don't usually follow the book club format of debating or reading one particular piece, but instead we have a theme which ranges from time, food, my city, eggs, glasses, and of course sharing relevant book excerpts, poetry, and personal essays as well. By keeping an intimate attendance at around 20 to 30 people, the book club fosters deep conversations, making it a unique cultural escape. For me, it's almost the oxygen for me and for the city's book club lovers. জেনি কথাটা এই জিনিয়াস থেকে আর কি। তো এই আমি প্রথম দিকটা পড়ছি না, প্রথম দিকটা হচ্ছে আমি একটু বলে দিই যে উনি প্যারিসের রাস্তায় ঘুরছেন। তো ঘুরতে ঘুরতে এবং সমস্ত ক্যাফেতেই ভিড়, এই বাজনা বাজছে, নাচ হচ্ছে। উনি তারপরে যে নিরিবিলি একটা ক্যাফে পেয়েছে, আমি সেখান থেকে পড়ছি। মাঝারি রকমের ভিড়, নাচের জায়গা নেই, ক্যানেস্তারা ব্যান্ড বা রেডিওর বাদ্যি বাজনা নেই দেখে স্বস্তি অনুভব করলো। একটা টেবিলে জায়গা খালি ছিল, শুধু একজন খবরের কাগজের ফেরিওয়ালা কালো টুপিতে সোনালি হরফে লা মাতা লেখা, চোখ বন্ধ করে সিগারেটে দম দিচ্ছে। সামনে অর্ধশূন্য কফি পেয়ালা। আমি একটু মলয়াম সুরে বললুম, মসিও যদি অনুমতি করেন তবে এই টেবিলে কি অল্পক্ষণের জন্য বসতে পারি? এই অংশটুকু কেউ আর বলে না, আমিও বললাম না। আমি গোড়ার দিকটা শেষ না হতেই সবাই বলে বিলক্ষণ বিলক্ষণ, কিন্তু লা মাতার হরকরা দেখলেও সে দলের নয়। আমার বাক্যের প্রথমার্ধ শেষ করে যখন বিলক্ষণ বিলক্ষণ শুনবার প্রত্যাশায় থেমেছি, তিনি তখন চোখ মেলে মুখ থেকে সিগারেট নামিয়ে স্থির দৃষ্টিতে আমার দিকে তাকিয়ে বললেন, আমার অনুরোধ শব্দে শব্দে ধীরে ধীরে পুনরাবৃত্তি করলেন, মসিয়ে যদি অনুমতি করেন তবে কি? এহেন অপ্রয়োজনীয় অবান্তর প্রশ্ন আমি হিল্লি দিল্লি কলন বলন কোথাও শুনিনি। কি আর করি, বললুম, তবে এই টেবিলে অল্পক্ষণের জন্য বসতে পারি? তখন লা মাতা বললেন, তাই বলুন, তা নাহলে আপনি যে আমার গলা কাটার অনুমতি চাইছিলেন। যারা সকল্পন বাক্যের পূর্বার্থ বলে উত্তরার্ধ নির্ণয় করে না, তারা ভাষার কোমর কাটে। মানুষের গলা কাটতেও তাদের আর কতক্ষণ। বসুন বলে লা মাতা চোখ বন্ধ করে সিগারেট আস্তে দীর্ঘ দম নিলেন। অনেকক্ষণ ধরে চোখ না মেলিয়ে আস্তে আস্তে বললেন, যেন কোনো ভীষণ প্রাণহরণ উচ্চাটন মন্ত্র জপ করে যাচ্ছে। ভাষার উচ্ছৃঙ্খলতা, তাও আবার আমার সামনে। আমি তো অবাক, এ আবার কোন রায়ভাগা সাহিত্যরথী রে বাবা। কিন্তু রা কাটতে হিম্মত হলো না, পাছে ভাষা নিয়ে ভদ্রলোক আরেক দফা কিছু চেঁচামেচি করেন। Moral policing, which is not exactly very good to our ears or our thoughts. So it goes like, the title of the poem is Moral Policing. Whenever an artist strokes, handcuff him, chop off his artful fingers. He is a challenge to tradition. Take a dagger, slice the poet's vocal cords. His music reeks of defiance. Burn the stage where the actor's dialogues expose your own nudity. But do not do this in the name of culture. My culture is not a restriction. It is a liberty of view, voice and vision. আজকে আমি একটি সাঁওতালি কবিতা পড়ব, যেটা লিখেছেন কবি কাজী সোরেন। কবিতার নাম মমি। রহর রুঠ
karang nyut, soy pihiren chut, nithom gemer ama rit, nithom girhar ama bhit, museum ren mumi, evenok me, khali mit dhau evenok me, benge ruor me naha dharti se. Sai pidhi rena nyutot ama hormore jerer, sai pidhi rena nagam ama medhare taker, parom kater adi pidhi, talom kater juk sirhi, tingui ning ama samangre, dia kater riar alam. Sai pidhi laha, tahe kanam banchao, tahe kanam manmi, tihin amdo mobi. Noa dishom ge museum, adibasi ko ge noa museum re muni. Dharti re ora sora alang gelang tahe kan, tihin amdo got kete ho banchao, indo naha banchao kate ho gor. Amgen uihar dareya inyak sauta rena tosa, amgen barai tahe inyak sauhet rena katha. Banchao ruor me mumi, inyak sauhet mumi, even ruor me mumi, inyak sauta mumi. Arho banchao ruor me mumi, jai jut lagi, arho juan ruor mumi, chirodin lagi. So I have also done a translation to this. The name is the same, Mummy. It goes like this. Deep, dry, barren secret, legend of 100 years. Still you bear your lore, still your position is firm. O Mummy of the museum, wake up only once. Wake up fresh. Peer into this modern world. Anoint of 100 years is coated over your body. History of 100 years is written in your eyes. Living behind generations, keeping behind centuries, I stand in front of you. Keeping behind cold and chill. 100 years ago, you were alive. You were worthy. Now you are Mummy. This is a nation. This nation is a museum. The natives are the mummies of this museum. Once contemporary then, today you are dead but alive. But I am alive but dead. Only you can remember the fable of my culture. Only you can revive the fate of my literature. Only you had known my legend. Give me back, Mummy, my legendary Mummy. Awake, Mummy, my contemporary Mummy. Awake from the dead, Mummy, forever and ever. Once again, to return to your youth, Mummy, eternally. আমি গৌতম গুপ্ত যাদবপুর ইউনিভার্সিটিতে পড়াতাম, এখন অবসর নিয়েছি। আমাদের বুক ক্লাবটা মাসে 2 দিন আমরা মিট করি রবীন্দ্র সরোবরে লেকে, প্রথম এবং তৃতীয় শনিবার। এবং সেখানে আমাদের বুক ক্লাবের বৈশিষ্ট্য হচ্ছে যে আমরা কোনো বই ঠিক করি না, আমরা একটা থিম ঠিক করি এবং সেই থিমের উপরে সবাই কিছু না কিছু পড়বার জিনিস নিয়ে আসে। তো এটা খুব মজার লাগে আমাদের দুটো কারণে। একটা হচ্ছে যে এটার প্রস্তুতি, অর্থাৎ খোঁজ করে বার করা যে কী পড়া হবে। এবং এরকম আমার তো হয়েইছে যে বাড়িতে কোনো একটা বই হয়তো সেটা পড়া হয়নি, তারপরে সেখানে পড়বার মতো কিছু একটা পাওয়া গেল, আলটিমেটলি আমি গোটা বইটাই পড়ে ফেললাম, নাহলে হয়তো এই বইটা পড়া হতো না আমার। এটা একটা মজার দিক। আরেকটা হচ্ছে আমরা যখন মিট করি তখন বই পড়ে সবাই, যারা যে যা নিয়ে এসেছে, আর তার সঙ্গে একটু গল্পও হয়, নানান রকম গল্প, ওই বিষয়েই গল্প, এবং সেগুলোও বেশ মনোরঞ্জন ঘটায় আমাদের। নানান রকমের খাবার আমাদের বন্ধুরা বানিয়ে আনে, কিনে আনে। ওই মুখ যেমন পড়বার জন্য চলে, তেমনি খাবার জন্য একসঙ্গে চলতে থাকে। আমরা বিভিন্ন ঋতু নিয়ে করেছি, যেমন সামার, উইন্টার, স্প্রিং, রেইন। তারপরে আমরা নানান ফেস্টিভ্যাল নিয়ে করেছি, যেমন ঈদ, পুজো, এইগুলো সম্বন্ধে করেছি। আজকেই যেমন ছিল ডিম সম্বন্ধে,
মজার সব লেখা পড়লেন অনেকেই, এরকম মানে ভেরি থাকে। এই আমাদের বুক ক্লাবের গল্প, এই আর কি। मैंने आहुति बनकर देखा, हिरानंद सच्चिदानंद व्यासायन अज्ञे। मैं कब कहता हूँ जग मेरी दुर्धर गति के अनुकूल बने, मैं कब कहता हूँ जीवन मरु नंदन कानन का फूल बने। कांटा कठोर है, तीखा है, उसमें उसकी मर्यादा है। मैं कब कहता हूँ वह घटकर प्रांतर का ओछा फूल बने, मैं कब कहता हूँ मुझे युद्ध में कहीं न तीखी चोट मिले। मैं कब कहता हूँ प्यार करूँ तो मुझे प्राप्ति की ओट मिले। मैं कब कहता हूँ विजय करूँ मेरा ऊंचा प्रासाद बने, या पात्र जगत की श्रद्धा में मेरी धुंधली सी याद बने। पथ मेरा रहे प्रशस्त सदा, क्यों विकल करे यह चाह मुझे, नेतृत्व न मेरा छिन जावे, क्यों इसकी हो परवाह मुझे। मैं प्रस्तुत हूँ चाहे मेरी मिट्टी जनपद की धूल बने, फिर उस धूली का कणकण भी मेरा गतिरोधक शूल बने। अपने जीवन का रस देकर जिसको यत्नों से पाला है, क्या वह केवल अवसाद मलिन झड़ते आंसू की माला है। वे रोगी होंगे प्रेम जिन्हें अनुभव रस का कटु प्याला है, वे मुर्दे होंगे प्रेम जिन्हें सम्मोहनकारी हाला है। मैंने विदग्ध हो जान लिया, अंतिम रहस्य पहचान लिया। मैंने आहुति बनकर देखा, यह प्रेम यज्ञ की ज्वाला है। मैं कहता हूँ, मैं बढ़ता हूँ, मैं नभ की चोटी चढ़ता हूँ, कुचला जाकर भी धूली सा आंधी सा और उमड़ता हूँ। मेरा जीवन ललकार बने, असफलता ही असीधार बने, इस निर्मम रण में पग पग का रुकना ही मेरा वार बने। भव सारा तुझ पर है स्वाहा, सब कुछ तप कर अंगार बने, तेरी पुरकार सा दुर्निवार मेरा यह नीरव प्यार बने। বইটার নাম থ্রু দ্য লুকিং গ্লাস, লুইস ক্যারল। দিস ইজ দ্য সেকেন্ড পার্ট অফ অ্যালিস ইন ওয়ান্ডারল্যান্ড। ওখানে একটা চ্যাপ্টার আছে কল্ড হাম্পটি ডাম্পটি। However, the egg only got larger and larger and more human. When she had come within a few yards of it, she saw that it had eyes and a nose and a mouth. And when she had come closer to it, she saw clearly that it was Humpty Dumpty himself. It can't be anybody else, she said to herself. I am certain of it, as if his name were written all over his face. It might have been written 100 times easily on that enormous face. Humpty Dumpty was sitting with his legs crossed, like a Turk on top of a high wall, with such narrow one that Alice quite wondered how he could keep his balance. And as his eyes were steadily fixed in the opposite direction, he didn't take the least notice other, she thought, he might be a stuffed figure. And how exactly like an egg he is, she said aloud, standing with her hands ready to catch him, for she was every moment expecting him to fall. It's very provoking, Humpty Dumpty said after a long silence, looking away from Alice as he spoke, to be called an egg. Very. I said you looked like an egg, sir, Alice gently explained. And some eggs are very pretty, you know, she added, hoping to turn her remark into a sort of compliment. Some people, said Humpty Dumpty, looking away from her as usual, have no more sense than a baby. Alice didn't know what to say to this. It wasn't at all like a conversation, she thought, as he never said anything to her. In fact, his last remark was evidently addressed to a tree. So she stood and softly repeated to herself. This is a famous poem. Humpty Dumpty sat on a wall, Humpty Dumpty had a great fall. All the king's horses and all the king's men couldn't put Humpty Dumpty in his place again. That last line is too long for this poetry, she added, almost out loud, forgetting that Humpty Dumpty would hear her. Don't stand chattering to yourself like that, Humpty Dumpty said, looking at her for the first time, but tell me your name and your business. My name is Alice, but... It's a stupid name enough, Humpty Dumpty interrupted impatiently. What does it mean? Must a name mean something? Alice asked doubtfully. Of course it must, Humpty Dumpty said,
with a short laugh. My name means the shape I am, and a good handsome shape it is, too. With a name like yours, you might be any shape almost. Why do you sit out here all alone? Said Alice, not wishing to begin an argument. Why? Because there's nobody with me, cried Humpty Dumpty. Didn't know the answer to that? Ask another. Don't you think you'd be safer on the ground? Alice went on, not with any idea of making another riddle, but simply in her good-natured anxiety for the queer creature. That wall is so very narrow. What extremely, tremendously easy riddles you ask, Humpty Dumpty growled out. Of course, I don't think so. Why? If ever I did fall off, which there is no chance of, but if I did, here he pursed up his lips and looked so solemn and grand that Alice could hardly help laughing. If I did fall, he went on, the king has promised me, you may turn pale if you like. You didn't think I was going to say that, did you? The king has promised me, with his own mouth, to send all his horses and all his men? Alice interrupted, rather unwisely. Now I declare that's too bad, Humpty Dumpty cried, breaking into a sudden passion. You've been listening at doors and behind trees and down chimneys, or you couldn't have known it. I haven't indeed, Alice said very gently. It's in a book. Ah, well, they may write such things in a book, Humpty Dumpty said in a calmer tone. That's why you call it the history of England. The Shorobar Book and Grub Club. It all started back in November 2016 with a simple conversation. Mudar Patharia, a local entrepreneur, pitched the idea of a book club to Professor Shomutok Dash, comparative literature professor at Jadavpur University. Unfortunately, he has passed on. They reached out to a few fellow book lovers and asked them to bring along their favorite pieces about Kolkata for a casual meetup. Officially, it kicked off and started on January 7, 2017, where the group gathered for the very first time. Right from the inaugural morning, people showed up with text written in all kinds of languages, giving the book club an organic and multilingual soul. Obviously, like Bangla and English are most of the languages that we speak, but the beauty of the club is that it doesn't stay boxed into just two tongues. Almost every single meeting, readings feature in Hindi, Urdu, German, Santali, French, and of course this reminds us how diverse is our nation or the globe for that matter. We welcome all listeners to join us at the lakes if you can wake up at 7:30, at least 2 days on Saturdays every month. You can listen to some of the readings and adda of the book club on the occasion of the National Reading Day to honor the birth anniversary of Paniket, the father of the literary and library movement in Kerala. মুক্ত চিন্তার পথে ভিন্ন মননের খোঁজ কমিউনিটি রেডিও যাদবপুর। আপনারা শুনছেন কমিউনিটি রেডিও যাদবপুর 90.8 মেগাহার্টজ। এই বেতার সম্প্রচারটি যাদবপুর বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল এডুকেশন কোয়ালিটি ইমপ্রুভমেন্ট প্রোগ্রাম TEQIP-র অংশ।